অনন্ত মহারাজ অর্থাৎ যিনি কিনা বিজেপির একজন এমপি এবং নেতাজিকে ক্রমাগত অপমান করে চলেছেন, তিনি দাবি করছেন যে নেতাজি যুদ্ধাপরাধী ছিলেন, কারণ তিনি একজন নাজি এবং জাপানি কোলাবোরেটর। নুরেমবার্গ ট্রায়াল, যেখানে জার্মানিকে যুদ্ধ অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছিল, এবং টোকিও ট্রায়াল, যেখানে জাপানি ওয়ারমঙ্গারদের দোষী সাব্যস্ত করা হয়েছিল। তো দুটো জায়গাতেই সুভাষচন্দ্র বসুর নাম কিন্তু এসেছিল বাই দ্য ওয়ে, এবং তার নাম আমেরিকা এবং ইউরোপে নাজি কোলাবোরেটর হিসেবে, নাজি এবং জাপানিজ কোলাবোরেটর হিসেবে তিনি নিন্দিত হন। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, দিস ইজ এ ফ্যাক্ট। কারণ আমি আবার বলেছি, 2 বছর আগে সৈকত চক্রবর্তী যখন আমেরিকাতে নেতাজির টি শার্ট পরে ঘুরতে যান, তো এই হইচই হয়েছিল। পুট ইট দিস অ্যাসাইড, বাট কোশ্চেন হচ্ছে যে আমেরিকা বা ব্রিটেন সেটা ভাবলেই তো সেটা হয়ে যায় না। কোশ্চেন হচ্ছে সেটা কি সত্যি। এই প্রশ্নটা উঠেছিল অ্যাকচুয়ালি টোকিও ট্রায়ালে। তো এখানে আমি একজন বিশিষ্ট চরিত্রের নাম আনবো, যিনি হচ্ছেন ডক্টর রাধা বিনোদ পাল। টোকিও ট্রায়ালে 12 জন জাজ ছিল পৃথিবীর বিভিন্ন দেশ থেকে। ভারতের জাজ ছিলেন ডক্টর রাধা বিনোদ পাল, এবং তিনি নিজে নেতাজির ভক্ত ছিলেন। তো সেখানে 11 জন জাজ, 11 জন বিচারক। এটা আপনি নেটফ্লিক্সে টোকিও ট্রায়াল আছে, আপনারা দেখবেন। ইরফান খান, আমি কালকে পাঠান বলেছিলাম, তিনি অভিনয় করেছিলেন। 11 জন বিচারক, তেজো থেকে শুরু করে জাপানের সমস্ত মিলিটারি শাসকদেরকে দোষী বলে সাব্যস্ত করে, এবং ম্যাক্সিমাম লোকদেরই মৃত্যুদণ্ড হয় বা যাবজ্জীবন হয়। তো এই ক্ষেত্রে 11 জন বিচারকের মধ্যে 12 জন বিচারকের মধ্যে একজনই ডিসেন্ট জাজমেন্ট পাস করেন, যদিও সেই জাজমেন্টের কোনো ভ্যালু ছিল না, যেহেতু এটা 11:1। তিনি অফকোর্স ডক্টর রাধা বিনোদ পাল, যিনি বলেন যে না, জাপান অপরাধী নয়। কারণ জাপান অপরাধী হলে আমেরিকা এবং ব্রিটেন, বিশেষ করে ব্রিটেন, সমানভাবে অপরাধী। কারণ অফকোর্স ব্রিটেন, চার্চিল সেই সময় 43-তে যেভাবে বাংলা থেকে খাবার তুলে নিয়ে গিয়ে বাংলাকে দুর্ভিক্ষের সামনে ফেলেছিলেন, বাংলায় লক্ষ লক্ষ লোক মারা গেছিলো চার্চিলের জন্য, তার দায় কে নেবে? তো তিনিও তো যুদ্ধ অপরাধী, রাইট? এরম নয় যে শুধুমাত্র জার্মানি এবং জাপানরাই নিরাপদ লোককে মেরেছিল। আর একটা আর্গুমেন্ট ছিল ডক্টর পালের, সেটা হচ্ছে বেসিক্যালি যে কোনো যুদ্ধাপরাধ আইন আগে তো ছিলই না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমি একটা আইন তৈরি করে, তো মানে আইনের ভাষায় যেটা হয়, যে আইনের অস্তিত্ব নেই, সেই আইনের ভিত্তিতে তো তুমি কাউকে অপরাধী করতে পারো না। যুদ্ধটা শেষ হয়ে গেল, তুমি আইন তৈরি করলে, তারপর বললে যে এই আইনে এবার আমি আগে যারা যুদ্ধ অপরাধ করেছে তাদের অপরাধী ঘোষণা করবো। সেটা হয় না পৃথিবীতে, রাইট? সেটা আর একটা টেকনিক্যাল প্রবলেম ছিল লয়ের দৃষ্টিভঙ্গিতে, যেহেতু কোনো আন্তর্জাতিক আইনই ছিল না। তো ইন এনি কেস, যদিও সেই সময় ডক্টর রাধা বিনোদ পাল 11:1 হেরেছিলেন, কিন্তু পরবর্তীকালে গোটা বিশ্ব স্বীকার করেছে যে তার জাজমেন্টটি সঠিক ছিল আইনের দৃষ্টিভঙ্গিতে। বিশেষত যারা আইনের প্রফেসর, প্রিন্সটন ইউনিভার্সিটির আইনের একজন বিখ্যাত প্রফেসর এটাও লিখেছিলেন যে বেসিক্যালি ডক্টর রাধা বিনোদ পালের যে ডিসেন্ট জাজমেন্টটা ছিল প্রায় 1200 পাতার, সেটা দুটো জিনিস উন্মোচন করেছিল। একটা হচ্ছে এই যে সেটা জাপানের জাতীয়তাবাদের মুখ খুলে দেয়, অর্থাৎ ডক্টর রাধা বিনোদ পাল জাপানের জাতীয়তাবাদকে সাপোর্ট করেছিলেন এবং রিডিফাইন করেছিলেন, এবং পরবর্তীকালে বর্তমানের যে জাপানের জাতীয়তাবাদী পার্টিগুলো চলছে, তারা তাদের রাজনৈতিক আদর্শ এই একজন বাঙালি ডক্টর রাধা বিনোদ পালের সেই 1200 পাতার জাজমেন্টের উপর বেস করে অনেকটা ইনগ্রেডফুল। যার জন্য দেখবেন জাপানের প্রধানমন্ত্রীরা আসলে ডক্টর রাধা বিনোদ পালের কথা স্বীকার করেন, এবং যখনই জাপানে যাওয়া হয়, যে ভারতীয়টি জাপানের জন্য সবচেয়ে বেশি করেছেন বলে ধরে নেওয়া হয় তিনি ডক্টর রাধা বিনোদ পাল। তার ওখানে জাপানে অনেক মূর্তি আছে, জাপান তাকে মনে রেখেছে যে যেভাবে তিনি জাপানের সম্মান ওই ট্রায়ালে বাঁচিয়েছিলেন। আচ্ছা, সেকেন্ড আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হয়তো তিনি জাপানকে বাঁচিয়েছিলেন বলে জাপান সম্মান দিয়েছিল, কিন্তু আরও একটা ইন্ডিপেন্ডেন্ট বড় ব্যাপার আছে। আমি যেটা বলছিলাম যে প্রিন্সটন ইউনিভার্সিটির একজন আইনের প্রফেসর, উনি এটাও লিখেছেন, উনি ডক্টর রাধা বিনোদ পালের ওপর অ্যাকচুয়ালি তার থিসিসই ছিল ডক্টর রাধা বিনোদ পালের ওপর। তার একজন স্টুডেন্টের, পিএইচডি স্টুডেন্টের থিসিস ছিল, আইনের প্রফেসর, আন্তর্জাতিক আইন। এবং সেখানেও তিনি স্বীকার করছেন যে ওই 1200 পেজ আন্তর্জাতিক যে আইন, আন্তর্জাতিক যুদ্ধাপরাধ আইন, অর্থাৎ ওয়ার ক্রাইম, তার ভিত্তিপ্রস্তর স্থাপন করে। তার আগে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ বলতে কিছু ছিল না, এবং যে আইন অ্যাকচুয়ালি ইউএনএতে মোটামুটি বোধহয় 1990s দিকে প্রথম সবাই মিলে অ্যাডপ্ট করা শুরু করে, যে এটা হচ্ছে যুদ্ধাপরাধ আইন।
সো আমি ডক্টর রাধা বিনোদ পালকে নিয়ে এবং তার অ্যাচিভমেন্টকে নিয়ে এবং তার আফটারমাথকে নিয়ে একটা আমার বহুদিন থেকে উপন্যাস লেখার ইচ্ছা আছে, কারণ আমার কাছে তথ্য প্রচুর আছে, সময়ের অভাবে হয় না। তবে আস্তে আস্তে আমি যেহেতু লেখালেখির পেছনে এখন একটু বেশি সময় দিচ্ছি, হয়তো লিখবো একদিন। বাট এই প্রসঙ্গে আমার মনে গেল যে যুদ্ধাপরাধ ব্যাপারটাই এসছে বা 1990s, তার আগে আসেনি। তার আগে অ্যাকচুয়ালি যে টোকিও ট্রায়াল এবং নুরেমবার্গ ট্রায়াল হয়েছিল সেটা মোরাললেস একটা শ্যাম ট্রায়াল, মানে ঠিক আছে জনগণকে দেখাতে হবে যে আমরা বেনেটের গুলিতে মারবো না, সেই জন্য একটা ট্রায়াল করে জাজিদি করা হয়েছিল। তো সেটা ডক্টর রাধা বিনোদ পাল পছন্দ করেনি, এবং এই পুরো ব্যাপারটা বুঝতে আপনারা নুরেমবার্গ ট্রায়ালের ওপরে সিনেমা আছে, তবে সেখানে আপনি এতটা বুঝতে পারবেন না। কিন্তু টোকিও ট্রায়ালে পুরোটাই যেটা ডক্টর রাধা বিনোদ পালের ওপর আর কি, যে তার ডিসেন্ট জাজমেন্ট, যে তিনি কেন প্রতিবাদ করেছিলেন, যেটা একটা ট্রায়ালের নামে তামাশা হচ্ছে কাউকে যুদ্ধাপরাধী বলার নাম, সেটা হয়েছে। এবং সেখানে আপনি দেখবেন নেতাজি বোসের কথা অনেক কবার এসছে, বিকজ নেতাজি বোস বোধ নাজি এবং জার্মান কোলাবরেটর ছিল, কিন্তু তাকে কি সেটা কোলাবরেটর কি বলা যায়? ডক্টর রাধা বিনোদ পাল বলছেন বলা যায় না, এবং দেখা যাচ্ছে যে আধুনিক যারা আইনের প্রফেসর তারাও কিন্তু ডক্টর রাধা বিনোদ পালের আর্গুমেন্টটি মেনে নিয়েছে। অর্থাৎ আমি যদি আধুনিক আইনের প্রফেসরদের ভিত্তিতে যদি দেখি, এবং আমি খুব নিরপেক্ষভাবে, দেখুন আমি বাঙালি হিসাবে বলছি না, আমি নেতাজিকে একজন কী বলবো, একজন নিরপেক্ষ দৃষ্টিতে দেখছি, যে আমেরিকা এবং ইংল্যান্ড যে দৃষ্টিতে নেতাজিকে যুদ্ধাপরাধী বলেছিল, তাদের দেশের আইনের প্রফেসররাই বলছে সেটা ঠিক নয়, কারণ সেক্ষেত্রে ব্রিটেন এবং আমেরিকাও সমানভাবে যুদ্ধাপরাধী। আর সবচেয়ে বড় কথা, যুদ্ধাপরাধের আইন তখন ছিলই না, এটা মানে পোস্ট দিয়ে তো এভাবে আইন আনা যায় না।